তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা দিন আমার জন্য, কারণ আজকে আমার ফ্লাইট টু কানাডা। আর যেহেতু এপ্রিল মাসে ফ্লাই করতেছি, তো কম বেশি সবাই জানে যে এপ্রিল মাসে ক্যান্ডিডেটদের কী পরিমাণে দুর্ভোগের শিকার হতে হচ্ছে। সো যাই হোক, যারা ফ্লাই করতেছে ভাই, যারা ফ্লাইট পাইছেন আলহামদুলিল্লাহ, অনেক লাকি ভাই আপনারা। আর যারা ফ্লাইট পান নাই তাদের এখন সবুর করতে হবে, এছাড়া কোনো উপায় নাই। আমি নিজেও আপনার 4 তারিখে ফ্লাইট করছিলাম, তো তারপর আবার স্কেজুল করে 19 তারিখে নিতে হচ্ছে। তারপর এখন আবার 25 তারিখে ফ্লাইট নিচ্ছি, আর আজকে হচ্ছে 25 তারিখ, তো আজকে আর কোনো ডিলাই নাই। ইনশাল্লাহ আজকে ফ্লাই করবো। এটা হচ্ছে কি আমার টোটাল লাগেজ। এখানে আপনার দুইটা বড় লাগেজ আছে, যেগুলো আপনার ওয়েট 23 কেজি করে। আর এটা হচ্ছে আপনার হ্যান্ড লাগেজ, আর এটা হচ্ছে আপনার কাঁধের যে ব্যাগটা, শোল্ডার ব্যাগটা। এখানে ল্যাপটপ ক্যারি করব। আর ওজন কিছুটা বেশি, 23 যেটা ছিল আর কি নর্মালি নেওয়ার কথা, তো সেখানে আমি 24 করে নিতেছি, 24-এরও কিছু বেশি। আর তো দেখতেছি যে অনেক কিছুই রেখে যাইতে হবে, তো আমি করলাম কি, একটা সোয়েটার ভিতর 3-4টা সোয়েটার ঢুকাই দিলাম। ঢুকায় এখন এটা আর কি এয়ারপোর্টে যখন ঢুকবো তখন এটা কোমরের মধ্যে বেঁধে নিব, যাতে আর কি কোনো ঝামেলা না করে। আর এটা এখানের মধ্যে আপনার 8 কেজির মতো আছে। সো আই হোপ প্রবলেম হবে না। তো দেখা যাক, ইনশাল্লাহ কুট্টু যেতে পারি। বের হয়ে গেছি, এখন আসি আপনার ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, সরি শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সো যাই হোক, এখন আর কি বোর্ডিংয়ের কাজটা হাবিজাবি যা যা আছে, ইমিগ্রেশন এখনো শুরু হয় নাই। ইমিগ্রেশন আপনার একটু পরে শুরু হবে। তো যাই হোক, দেখা যাক, সো ফার সো গুড। লাগেজ নিয়ে কোনো প্রবলেম এখনও পড়ে নাই। আর দেখা যাক, যে কিছুক্ষণ আগে দেখলাম যে একজন আর কি লাগেজের কি সমস্যা করছে, তো তার আর কি এখানে বসে আর কি সব কিছু খুলে আবার নতুন করে নেওয়া লাগছে। আচ্ছা, দেখা যাক। অনেকক্ষণ লাইন ধরার পর বোর্ডিং পাসটা পেয়ে গেছি। দুইটাই দিছে, কাতার এয়ারওয়েজের মাধ্যমে যাইতেছি যেহেতু, তো আমাকে একটা বোর্ডিং দিছে আপনার দোহা পর্যন্ত, আর আরেকটা টিকিট দিয়েছে আপনার মন্ট্রিয়ালে পর্যন্ত, যেখানে আমি পোর্ট অফ এন্ট্রি যেটা, আর যেখানে আমি 3 দিনের জন্য কোয়ারেন্টাইন করব। একটা জিনিস মাথায় রাখা উচিত সবার, যে আপনারা যে এয়ারওয়েজের মধ্যে দিয়ে আসতেছেন না কেন, এখন প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য আপনার করোনার কারণে সবাইকে মানে ফ্যামিলি সহ ঢুকতে দিতেছে না। আপনাকে আপনার পর্যন্ত, ওই গেট পর্যন্ত আর কি কেউ আসতে পারতেছে, আবার অনেকে আসতে পারতেছে না। প্যান্ডেমিকের কারণে যেহেতু আর কি ফ্যামিলি নিয়ে ঢুকতে পারবেন না, তো তাছাড়া আর কি অনেক সময় এরকম দেখা যাবে যে অনেক কাজ আপনারা ঠিকঠাক মতো বুঝবেন না, যে কোন কাজ কি করতে হবে বা না করতে হবে। এটা আর কি যারা নতুন নিউ বার্ড যারা, তাদের ক্ষেত্রে হবে। তো এই ক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন, যে এখানে আর কি অনেকে 500 টাকার মাধ্যমে 500 টাকা দিয়ে আর কি আপনার যে কাউকে একজন রেখে দিতে পারেন আপনি গেটের মধ্যে ঢুকতেই। তো তখন অনেকে এসে আপনাকে বলবে যে হেল্প করার জন্য। তো 500 টাকায় এর বেশি আর কি আপনারা কেউ দিবেন না, 500 টাকায় আর কি একটা স্ট্যান্ডার্ড রেট অ্যাজ ফার এজ আই থিঙ্ক। আর যারা আর কি আগেও আসছেন, এয়ারপোর্টে আসছেন, তারা তো জানেন যে কোন কাজ কেমনি কী করতে হয়। সো এটাই আর কি। এখন ইমিগ্রেশনের মধ্যে ঢুকবো, বোর্ডিং পাস পাওয়া শেষ, তো দেখা যাক। আর ঢাকা এয়ারপোর্টটা অনেক ঝামেলা করে। বোর্ডিং, ইমিগ্রেশন সব শেষ করে এখন আর কি এই ব্যাগ ট্যাগ আর কি চেক করবে জাস্ট। এখন এই যে সামনে আমার প্লেন, এই প্লেনে আর কি উঠবো, ঝামেলা লাগতেছে। সবগুলো ফর্মালিটিস শেষ করে এখন আর কি ফাইনালি প্লেনের জন্য অপেক্ষা করতেছি। আমার ঠিক সামনে হচ্ছে আমার প্লেন, আর এটা হচ্ছে আমার লাগেজের অবস্থা, যা তা অবস্থা। বিশ্বাস করেন ভাই, যদি এরকম কোনো ব্যাগ ট্যাগ কিনেন, আমি সাজেস্ট করবো না কেনার জন্য। আমার কোনো আইডিয়া নাই, এখন আইডিয়া হইতেছে। ভালো হয় যদি হ্যান্ড লাগেজের জন্য ওরকম কোনো লাগেজ দেন, এই যে আমার ফ্রেন্ড তো যেটা ক্যারি করতেছে, এরকমই লাগেজটা নেওয়াটা বেশি কনভিনিয়েন্ট। আর এরকম ব্যাগ আর কি আপনি সাথে রাখতে পারেন। বোর্ডিং পাস চেক করে করানোর আগে আর ওইখানে আপনার সব কিছু খোলানো লাগছে আমার, মানে এভরিথিং, হাতের ঘড়ি থেকে শুরু করে তারপর আপনার জুতা পর্যন্ত এভরিথিং খোলা লাগছে। যে এক ভাইরে দেখলাম যে উনি 3টা লাইটার ক্যারি করতে, লাইটার আর কি ওনার সব পালা দেওয়া লাগতো। কেউ আর কি স্বর্ণ গহনা নিয়ে অনেক প্যানিক ছিল। কোনো সমস্যা নাই, আপনি যখন আপনার ব্যাগগুলো চেক করবে তখন আপনি আপনার ব্যাগের সামনে জাস্ট থাকবেন। সো এখন আপনারা এই যে এদিকে দেখতে পারতেছেন যে সামনে আমার প্লেন, কাতার এয়ারওয়েজ। হোম সুইট হোম, বাট
এখন লিভ করতেছি বাসার থেকে, দেশ ছেড়ে যাচ্ছি। সো এটা খুবই কষ্টকর একটা মুহূর্ত আমার নিজের জন্য, প্লাস যারা যারা পার্সপেক্টিভস অ্যাব্রড স্টুডেন্ট তারা তারা সবাই পেইনটা আর কি ফিল করবে। যাই হোক ভাই, পেইন নিয়ে লাভ নাই, ফ্যামিলি কান্নাকাটি করবে, বউ যদি থাকে কান্নাকাটি করবে, মা কাঁদবে, বাপ কাঁদবে, আপনিও কাঁদবেন। যাই হোক ভাই, ভবিষ্যৎ গড়তে চাইতেছেন, আল্লাহ ভরসা, আল্লাহর নাম নেন, কোঅপারেটিভ হন। ফাইনালি এখন আসছি। অপু সাহেব কোথায়? অপু ভাই, আছি অপু ভাই, আমরা গ্রামীণ ফোন। অপু ভাই, আরে অপু ভাই, ফ্লাইটের ঠিক 20 মিনিট আগে প্যাসেজটা বন্ধ করে দেয়। সো এখন দেখতে পারতেছেন যে অনেক যাত্রীরা লম্বা লাইনের জন্য দাঁড়িয়ে আছে, পিছনে আরও অনেক মানুষ। আর এখানে এখানে আপনার অনেক ধরনের ব্র্যান্ডের মার্কেটিং আছে, যেমন ব্যাংক, ইউসিবি ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, হ্যাঁ তাদের ম্যাক্সিমাম ইউসিবি ব্যাংক, ইউসিবিটাই দেখতেছি, ডাচ খুবই কম দেখছি। তো যাই হোক, মার্কেটিংয়ের একটা ভালোই টেন্ডেন্সি আছে। আর এগুলো হচ্ছে আপনার বিজনেস লঞ্চগুলো, আর এটা হচ্ছে আপনার বিজনেস লঞ্চের যে সিট, তার পাশে আপনার কি আছে জানি না, মেবি মিউজিক প্লেয়ার সামথিং লাইক দ্যাট। আর ঠিক তার পাশে আপনার একটা মনিটর আছে, আর ওইখানে দেখা যাইতেছে আপনার পিএসপি। আর এটা হচ্ছে আমাদের ইকোনমি ক্লাস, আর এখানে আমাদের সিট। সো এখন সিটে বসবো, তারপরে বাকি কথা ওখানে বলবো। সব ঝামেলা টামেলা শেষ করে প্লেনে উঠছি। দেখতে পারতেছেন যে এখানে আপাতত মানুষ কম বললে চলে না, কিন্তু অনেক হিজিবিজি হচ্ছে। উই ফিল লাইক গুলিস্তান। ইয়া, উই ফিল লাইক গুলিস্তান। আর যেটা না দেখাইলে না, এই যে আমার বর্তমান অবস্থা, এই যে আমার কোমরে আপনার সোয়েটার বাঁধা, জ্যাকেট এখানে এইভাবে নিয়ে বসছি। তারপর এটা ক্যান নিছি জানি না, তারপর নেক পিলো এই যে এখানে, তারপর ওরা আবার কী কী দিছে আই ডোন্ট নো। প্লেন কতক্ষণের মধ্যে ছাড়বে? এখন 25 বাজছে, প্লেন এতক্ষণে ছাড়ার কথা। সো যাই হোক ভাই, এই ভিউটা কী বলবো। সো আল্লাহ ভরসা, দেখা যাক ফ্লাই করতে পারি। আমি বাসায় সবার সাথে কথাবার্তা বলে শেষ করতে হবে। খারাপ লাগতেছে, ভালো লাগতেছে। প্লেনেরও আই গেস আধা ঘন্টার মতো লাগবে ঘুরে টুরে আবার ফ্লাই করতে, রানওয়ের মধ্যে উঠতে। মেনলি ভাই এখন খুবই খারাপ লাগতেছে যে কথাবার্তার কিছুই বলতে পারতেছি না। ফোনের ক্যামেরা তো তাই অনেক কিছু দেখাতে পারে। এটা হচ্ছে আপনার প্লাস্টিকের একটা বোর্ড, আর এর পাশে হচ্ছে আপনার কাঁচের গ্লাস, অনেক বড়। এটা আপনার বায়ু প্রতিরোধ করে। সো যাই হোক, বাসায় সবার সাথে কথাবার্তা বলি, আপনি ফ্লাই করুক। Just right, I can't explain it. So simple, loving always. It feels just right, I can't explain it. It feels so simple, loving always. আপনার যে দিক থেকে যে আওয়াজটা, সো এই আওয়াজের জন্য আমি ঘুমাইতেও পারতেছি না ঠিকঠাক ভাবে, চোখটা ফেটে আসতেছে। আর বাহিরের ভিউ দেখাইতে চাইছি, বাট এখানে দেখানোর মতো এখন কিছু নাই, কারণ সূর্য মাত্র উঠতেছে। আর এরপরে দিয়ে আপনার শুধু মেঘ, জাস্ট শুধু মেঘ, এছাড়া কিছু দেখা যেতেছে না। ফার্স্ট মেল ইন দিস ফ্লাইট, মেবি কমপ্লিমেন্টারি জুস আর পানি বা এরকম কিছু দিবে। এর দৃশ্য যদি দেখায় এখন আর কি, মেঘের উপর আপনার দেখানো যাইতেছে যে, দেখানো যাচ্ছে যে আপনার মেঘ আছে এখানে। তো এরপরে আপনার সবুজ, আর যত উপরে যাইতেছে ততই আর কি আপনার মেঘ আর কি কালো হইতেই
করতেছে। সো এই আর কি অবস্থা। আর এখন এখানে আমাদের হামজা ভাই আমাদেরকে খাবার দিবে। খুবই টায়ার্ড আর কি, টায়ার্ড বাট ঘুম আসতেছে না। বাসার কথা চিন্তা আসে আবার আসে না, আসে আবার আসে না। চিন্তা করার লাভ নাই, কারণ যতই বাড়ির কথা চিন্তা করবেন ততই আর কি খালি মন খারাপ হবে যে ছেড়ে আসছে আর কি সব কিছু। তো তার চেয়ে বরং সব কিছু অ্যাকসেপ্ট করে নেই, নিজের ভবিষ্যৎ গড়তে যেহেতু যাচ্ছি, তো সেই ভবিষ্যৎটাই যাতে ঠিকঠাক থাকে, তো সেই আশায় সামনের দিনটা এগোতে হবে। তো এই আর কি অবস্থা। তো দেখা যাক যে কি অবস্থা। আমাদের অপু ভাই বসে বসে কি করবে কিছুই বুঝতেছে না, বসে বসে আর কি হাতের চামড়া খুলতেছে, আর আর কি একবার চোখ মুছতেছে একবার নাক মুছতেছে। ছেলে আর কি খুবই বাসার কথা খুবই চিন্তা করতেছে। ভালো আছে। আমি পুরোটা ওপেন করলাম, বিসমিল্লাহ। এগুলো হচ্ছে আপনার আলু, আর এটা যেটা সেটা মেবি এটা ছোট টমেটো। এটা তো এটা হচ্ছে আপনার স্ক্র্যাম্বল এগ, আর এটার সাথে একটু লবণ মিশিয়ে খাবো, পেপারও দিব। আর এটা কি টেস্ট করতে হবে, শাক এটা কিছু না, পালং শাক খুব সম্ভব, না সরি কলমি শাক, কিছু একটা শাক। কোনো একটা শাক ভাই, বুঝতেছি না। আমার আম্মু যদি এই ভিডিওটা দেখে, আমার আম্মু আমার মাইনা ফেলবে। শাকের নাম কেন কইতে পারছ না? আগে খাইতে বসলে আম্মু আগে জিজ্ঞাসা যে এটা কোন শাক, বল নাম বল। আমার রাগ করেন না, কিছুটা পালং শাকের মতোই। আর এখানে আপনার সসেজ আছে, এখানে আপনার ফ্রুটস, আনারস, তরমুজ, তারপর একটা জামও দেখতে পারতেছি। আর এটা মেবি কাস্টার্ড, খুব সম্ভবত কাস্টার্ড। আর এখানে আছে অ্যাপল জুস। আর এখানে আপনি চাইলে, এই তুমি কি অরেঞ্জ জুস শেষ করে ফেলছো? হ্যাঁ, দিবি না? তো আর কি অরেঞ্জ জুস ওটা শেষ করে ফেলছে, আমার দিকে খারাপ। ভাই কোনটা খাইছিস সেরকম অজ্ঞান হয়ে গেছিস। তো যাই হোক এখন খাবো। ইন্টারেস্টিং ডিশ যেটা লাগছে সেটা হচ্ছে এইটা। তো ওইটা আর কি প্রথমে আপনার টক দইয়ের মতনই, আর নিচে হচ্ছে কি আপনার মধু। ফাইনালি দোহা এয়ারপোর্টের মধ্যে ল্যান্ড করলাম। ফার্দার যে নেক্সট ফ্লাইট শুনলাম যে হামদান এয়ারপোর্ট নাকি অনেক বড়, তো এখান থেকে একটা ফ্লাইট থেকে আরেকটা ফ্লাইট যাদের কানেক্টিং ফ্লাইটগুলো আছে তাদের নাকি এক একটা ফ্লাইট যেতে নাকি মিনিমাম 1 আওয়ার পর্যন্ত সময় দিয়ে লাগে। তো এই জন্য এখন নেমে আই ডোন্ট থিঙ্ক যে খাবার দাবার কিছু ভেজেও খেতে পারবো। ক্ষুধা অবশ্যই তেমন লাগে নাই, বাট তাও একটু হালকা হালকা ক্ষুধা পাচ্ছে। এইখানের মধ্যে যারা আছে তারা সবাই কি মন্ট্রিয়ালের উদ্দেশ্যে রওনা হবে, কানাডা। সো আপাতত সব কিছুই ঠিকঠাকই ছিল, কোনো সমস্যা হয় নাই আলহামদুলিল্লাহ। তো দেখা যাক ইনশাল্লাহ বাকি জার্নিতেও কোনো ঝামেলা হবে না, এই আর কি। থেকে আরেক ফ্লাইটে যাইতেছি। সো এখন একজন বাংলাদেশি ভাই কাতারে চাকরি করতেছে, কাতারের এখানে দোহা এয়ারপোর্টে। তো উনি এখন আমাদেরকে অ্যাসিস্ট করতেছে। এই ফ্লাইটটা ম্যানেজার কার, বাট আনফর্চুনেটলি এখানে কোনো গাড়ি নেই। Now our buggy is taking us to our destination. আমরা প্রায় 10 মিনিটের মতো হাঁটা লাগছে, তাও আর কি কারো দেখা পেলাম না। আর এখন অনেকক্ষণ হাঁটার পর আর কি কিছু মানুষ দেখতেছি, they are also going to the transfers.
যে আপনার হামদান এয়ারপোর্টে যে ডাইনোসরস, যে টিরেক্স, অ্যাডাক্টো, এখানে রালফ লরেনের শোরুম, সবগুলো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। আমি বুঝতেছি না বাংলাদেশেও সেম জিনিস আর এখানেও সেম জিনিস, এত দোকান থাকা সত্ত্বেও মাইন্ডসে খালি বুঝি না যে সিগারেটের দোকানের পিছনে কি লেগে ধরতে হয়। যে ওখানে গোল্ড বেচতেছে আর এখানে কোকা কোলা, স্প্রাইট, এভরিথিং। ওইটা একটা লঞ্চ, এখানে ডিফারেন্ট অনেকগুলো লঞ্চ আছে। আর লঞ্চের জন্য কি আপনার এক্সট্রা পে করা লাগে না বুকিং করা লাগে কেমনি কি জানি না। আর এখানে আপনার স্যামসাংয়ের শোরুম। দিস গাইজ আর ওয়েটিং ফর দ্য নেক্সট ফ্লাইট। সামনে যে বাঙালি ভাইটা আছে বাংলাদেশি, অনেক হেল্প করতেছে। ওই বিদেশে আসলে এক বাংলাদেশি নাকি আরেক বাংলাদেশি দেখে। বাইরে থেকে যখন কোনো আঙ্কেল আসতো তখন তাদের কাছ থেকে শুনতাম, এখন নিজেই তা দেখতেছি। প্রথমবার যখন আর কি ভাবছিলাম যে মানুষ নাই, তো আসলে মানুষ উপরে নাই, সব নিচে। তো এই আর কি ডিউটি ফ্রি শপস। এই ডিউটি ফ্রি শপের মধ্যে আপনার একটা লাভ হচ্ছে কি, আমরা নর্মালি যখন কোনো এমআরপি দিয়ে প্রোডাক্ট কিনতো সেখানে আমাদের একটা পরিমাণ ট্যাক্স ধরা হয়। আর এই ডিউটি ফ্রি শপ যেগুলো, আপনি যা প্রোডাক্ট দেখবেন সব ট্যাক্স ছাড়া। তো আপনি ইউজুয়ালি যেসব প্রোডাক্ট 100 টাকা দিয়ে মার্কেটে কিনে থাকেন সেগুলো আপনারা এখানে 75-65% পর্যন্ত। গলাটা অনেক শুকায় গেছে, অনেকক্ষণ ধরে হাঁটতেছি। আসলে লাগেজ নিয়ে শুধু বাংলাদেশে আপনার একটা ঝামেলা করে যে এত কেজি বাইরে যাওয়া যাবে না। বাট বাইরে আসার পর দেখলাম যে যারা আর কি তাদের দেশ থেকে কানাডার দিকে যাচ্ছে, তো তারা বললো যে তাদের কোনো ঝামেলা হইতেছে না আমরা যেরকম ঝামেলা ফেস করতেছি। সো আই ডোন্ট নো যে কত পরিমাণে সত্য, আর তারা কোনটাকে ঝামেলা মনে করে না যেটাকে আমরা ঝামেলা মনে করি। যেমন আমরা এয়ারপোর্টের সাথে বেসিক সিকিউরিটি যেসব ডিটস, তো ওগুলোর সাথে আমরা কোঅপারেটিভ হচ্ছি না, তো যে কারণে আমাদের কাছে জিনিসটা অনেক হ্যাসেল মনে হয়। এই কাজগুলো ছাড়া কিন্তু আপনার ফ্লাইটে উঠা খুবই রিস্ক, কারণ বাই চান্স আপনার পকেটে যদি একটা নাইফ থাকে তো আপনার দ্বারা কিন্তু একটা খুন হতে পারে। যদিও আমরা কেউ এই মেন্টালিটি নিয়ে আসি না, বা তবুও অনেকেই ঝামেলার সম্মুখীন হয়। ওই যে আমরা কয়েক বছর আগে নিউজে দেখলাম যে এক লোক তাকে কি বিমান ছিনতাই করতে আসছে একটা বন্দুক দিয়ে, তাও তার প্রেমিকার জন্য। এমন রোমিও হওয়া দরকার নাই। এখানে আসার পর বুঝতে পারি যে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা কত পরিমাণে প্রয়োজনীয় শেখা। আর যারা অ্যারাবিক পারে না তারা উর্দু অথবা হিন্দিতে কথা বলে, কারণ এখানকার মানুষজন আপনার উর্দু অথবা হিন্দি খুবই ভালো মতো বুঝে, আবার ইংলিশটা আবার একটু কম চালায়। এমনও দেখলাম যে কিছু মানুষ আর কি, যে তারা তাদের ইংলিশটা আর কি দুর্বল হওয়ার জন্য মনে হয় বাংলা পর্যন্ত তারা বলতেছে। আজকের দিনটা রোজা রাখতেছি না, কারণ অলরেডি অনেক হাঁপায় গেছি, এই হাঁটাহাঁটি অনেক, তারপর এই ভারী লাগেজ এগুলো নিয়ে হাঁটাহাঁটি করতে করতে গলাটা পর্যন্ত শুকায় যায়। এই যে যেমন কোমরে যা যা ছিল এটার মধ্যে নিয়ে ফেলছি, এখন এই লাগেজের ওজন অলমোস্ট 12 কিলোজ আই গেস। আর কাঁধে যে শোল্ডারের ব্যাগ আছে, তো শোল্ডারের ব্যাগের মধ্যে আপনার অলমোস্ট 5 কেজি মিনিমাম তা আছে। এখানে আমার পিছনে একটা স্ট্যাচু, হাতি আর কি এরকম মুখ করে আসছে। আসলে একটা জিনিস কি আমরা অনেকেই নোটিস করি না, স্ট্যাচু বানায়, বাট সব স্ট্যাচুরই তো একটা নির্দিষ্ট মিনিং আছে। এখানে কিছু কুল রুট দেখতেছি, এরা একদম এখানে চিল করতেছে। আসলে ভাই এত বড় এয়ারপোর্ট, তারপর দিয়ে আবার অনেকে রোজা রাখে, এত কষ্ট হওয়া সত্ত্বেও আর কি অনেকে রোজা রাখে, খুবই পেইন আর কি। এসে বসলাম আর কি, সিট আবার উইন্ডো টাইপ, কিন্তু গতবার আমি বসছি দেখান আমার ফ্রেন্ডটাকে সেই প্রিভিলেজ দেওয়া হোক, 13 ঘন্টা সে এখন এটা মজা নেবে আর আমি বসে বসে দেখবো। যদিও দেখার কিছু নাই, কারণ এখান থেকে কিছুই দেখা যেতেছে না, জাস্ট এই প্লেনের পাখাটা দেখা যেতেছে। আর লাকি, ফেয়ার এনাফ। প্লেনটা এখন আর কি যে উঠতেছে, উড়ার আগে যে প্রস্তুতি নিতেছে সেটা কি এখানে দেখাইতেছে। আর এখন একটু পর আর কি এখন ট্রিং করে টান দিবে, কিন্তু আই থিঙ্ক না এখনও দেরি আসছে। এখান থেকে সামনে যেহেতু ক্যামেরাতে আই গেস দেখা যেতেছে না, বাট আই থিঙ্ক এখানে নিয়ে তো এদিকে রানওয়ে করবে, রান নেবে ও এদিকে রান নেবে। প্লেনটা আর কি ঘুরাচ্ছে, ঘুরিয়ে টুরিয়ে তারপর আর কি তারা পজিশন ওয়াইজ এখানে আপনার ক্যামেরার পজিশন চেঞ্জ করে যাচ্ছে। যে আমরা এখন চাকার অবস্থা দেখতেছি, উপরটা নিচে সাউন্ড ব্রাইটনেস, এই হচ্ছে এখানকার অবস্থা। কিন্তু আস্তে আস্তে এখন ঘুরবে। কাতার আপাতত খারাপ না, কোনো কিছু খারাপ লাগে নাই। আর এখানকার যে ম্যাক্সিমাম সিটি খালি,
দেখানো যদি যায় মানে দেখতেই পারতেছেন যে ম্যাক্সিমাম সিট খালি। সো এই প্যান্ডামিকের কারণে খালি আমরা বাংলাদেশিরা যে ফ্লাই করতেছি দোহার ফ্লাইটে আর কি যেরকম দেখলাম যে ভরপুর মানুষ ছিল, এখন কানাডা থেকে মানুষ খুবই কম প্যান্ডামিকের কারণে হয়তো বের হচ্ছে না অনেকে। যাই হোক, আমাদের ক্লাস আছে, একটা কথা, আমরা আসলে বাংলাদেশে থাকতে থাকতে ফেরাম, তাই আর কিছু যাচ্ছি। আর কাতারে আপনি যদি আর কি ওয়াইফাই সার্ভিসটা নিতে চান তো প্রথম 1 ঘন্টা আপনার কমপ্লিমেন্টারি অ্যান্ড দ্যাটস ফ্রি। এতে আপনি যদি আর কি ফুল ফ্লাইটের জন্য নিতে চান তো সেক্ষেত্রে আপনার $10 দিয়ে পারচেস করতে হবে। কপাল কতটা খারাপ হলে এরকম হয়। ভাই বাংলাদেশ থেকে এক বিদায় নিতেছি, ফ্যামিলি মেম্বার সবাইকে বিদায় দিব, তাছাড়া ফ্রেন্ড যারা আসছে, ফ্রেন্ড একটা কষ্ট করে অনেক দূর থেকে আসছি অফ করার জন্য এয়ারপোর্টে, কিন্তু হইলো কি আর এয়ারপোর্টের ভিতরে আপনারা ঢুকতেই দিল না আমারে, মানে জাস্ট আমার আম্মু আর আমার ওয়াইফ আসছে আমার সাথে, আমার আব্বু আসতে পারেনি, ঢুকতে পারেনি, আমার ছোটো ভাই ঢুকতে পারেনি, আমার ফ্রেন্ড আসতে পারেনি, মানে গেট পর্যন্তই আসতে দিল না। তাদের আর কি নীতি অনেক বেশি হয়ে গেছে, আরও হ্যান ত্যান হাবি যাবে আরও কত কিছু। কিন্তু যখন আমরা ভিতরে ঢুকলাম তখন যে মানুষে কিস কিস করতেছে, মানে গেটের সামনে যখন দেখলাম আসলাম তখন দেখলাম যে মানুষ এরকম আর কি এটা নিয়ে আর কি অনেক হাই হুতাশ করতেছে যে সবার আর কি এরকম অবস্থা। এখন জানি না প্যান্ডামিকের কারণে এরকম আর কি কোভিড সিচুয়েশনের জন্য, রিসেন্ট কোভিড সিচুয়েশনের জন্য এরকম করতেছে। আর আমি এখন আমার ইমোশন থেকে কথাবার্তা বলতেছি, কারণ জিনিসটা অবশ্যই খারাপ লাগছে যে আমি আমার কোনো ফ্যামিলি মেম্বারের সাথে ছবি টবি কিছু তুলতে পারি নাই। তো এই আর কি, বিশেষ করে আমার বড় ভাই যখন বিদেশে পাড়ি জমাইছিল ক্যানাডাতে, তো তখন সবাই এক কপি করে ছবি তুলছে, আর আমার ক্ষেত্রে আমি জাস্ট কষ্ট করে মানে ভুলেই গেছে। তো ওইখানে যা পরে যা বললাম, মনে করলাম, জানলাম আমি তো ছবি তুলে নেই, পরে গিয়ে যা ছবি তুলছি। এখন এরকম সময় মানে ঢুকতে পারতেছি না, কাউকে ঢুকতে দিতেছে না, এখানে আর কি দৌড়াদৌড়ি করতেছি, তাদেরকে পুঁতে দিতেছি। তাদেরকে বললাম যে যদি আর কি আপনাদেরকে গেটে ধরে তো বলবেন যে আমার যাত্রী একজন আছে, তার আর কি ব্যাগেজে জায়গা বেশি হয়ে গেছে। তো আপু আসতে পারতেছিল না, তো আপুকে একটা বুদ্ধি দিলাম যে আপনাকে যদি গেটে ধরে তো আপনি আর কি বলবেন যে আপনার ছেলে যাচ্ছিল, তো ছেলের ব্যাগের মধ্যে 23 কেজির বেশি ওজন হয়ে গেছে, তো এখন আর কি মাল ফেরত দিতে হবে, দিবে, তো ওগুলো আর কি আনতে যাওয়া লাগবে, তো এখন আপনার তো আমার তো যেতেই হবে। তো এটা বললে আর কি তারপর যেতে দিবে। এটাই আর কি সবচেয়ে খারাপ লাগা যে ফ্যামিলি মেম্বারদেরকে ঠিকঠাক মতো বিদায় দিয়ে আসতে পারি নাই। আর আমার আম্মু এটা নিয়ে খুবই আফসোস করবে যে ছেলেটাকে আর কি ঠিকঠাক মতো বিদায় দিতে পারে নাই। যাই হোক, সমস্যা নাই, এখন বিদায় যেমনি হোক, বিদায় তো বিদায়, তাই না? আপনি যাইতে পারতেছেন সুস্থ সবলভাবে, বাপ মা দোয়াই করবে যে আপনি সুস্বাস্থ্যভাবে থাকেন, স্বাস্থ্য যাতে ভালো থাকে, মন ভালো থাকেন, এই আর কি, জাস্ট এটার মধ্যেই থাকেন, ইনশাআল্লাহ কোনো ঝামেলা নেই। এটা হচ্ছে প্রথম মিল, ফার্স্টে একটা মাফিন টাইপের কেক, সাওয়ার কার্ড, ফ্রুটস, চিকেন আর রাইস, কফিও নিয়েছি, ম্যাঙ্গো জুস নিয়েছি। কাতারে না উঠলে কখনো জানতাম না যে ব্যাটম্যান নামে একটা জায়গা আছে। বাসা থেকে অলমোস্ট 5000 আশেপাশে হবে, কারণ এখানে ঠিক মতো পয়েন্ট করা যায় না। তো আগে বলতো যে মক্কা বহু দূর, এখন দেখি যে আমি বাসা থেকে বহু দূর, মক্কা আমার কাছে। কাতার এয়ারওয়েজের ওয়াশরুম হচ্ছে কি একদম ছোট, তো দেখতেই পাচ্ছেন লিকুইড সল্ট। তারপর যে আর কি বাচ্চাদের ডাইপার চেঞ্জ করা লাগে, তো এখন তারা এখানে রেখে তো তারপর করতে পারবে, করে দিতে পারবে। এটা it's a small mirror over here, or এখানে tissues or toilet roll, in case আপনি যদি সিরিঞ্জ, আপনার মেডিসিন টেডিসিন এগুলো যদি কিছু না হয় তখন আপনি সিরিঞ্জের সুইটা এখানে ভাঙতে পারেন, অনেকে ডায়াবেটিক আছে। তো আমি একটু ঘুমাইছিলাম, ঘুম থেকে ওঠার পর শুনলাম যে একটা চিকেন স্যান্ডউইচ ওর র্যাপ সামথিং লাইক দ্যাট এসেছে। এখন আর কি আমার ঘুম থেকে ওঠার পর আমার অনেক খিদা লাগে, তো পরের কি তাদেরকে বললাম যে আমার তো খিদা পাইছে, তো কিছু একটা দেন আর কি, যেটা আর কি সার্ভ করা হয়েছে প্রিভিয়াসলি, তো সেটাই দেন। আর জিজ্ঞেস করছে যে এনি কাইন্ড অফ ড্রিঙ্কস, পরে বললাম যে হ্যাঁ পানি দিতে, কারণ এই একটু পরপর অনেকগুলো জুস খাইছি, অনেকবার জুস খাইছি,
ক্র্যানবেরি জুস খাইছি, ম্যাঙ্গো খাইলাম 2বার, অরেঞ্জ খাইলাম, এই আর কি অ্যাপেল খাইলাম একবার। তো ওভারঅলি হ্যাঁ, খারাপ না, ভালোই। আর খাবারটা অনেক গরম আছে। গ্রিনল্যান্ড এখনও প্রায় 3100 মতো আছে, 3315 ছিল 14। কি পরিমাণ উপরে থাকলে আর কি মেঘকে এত দূরে আর কি দেখা যায় যে খুবই কম মুভ করতেছে। যেমন এখানে আঙ্গুল দিলাম, অনেক পরে যে আর কি মুভ করতেছে, মেঘ ক্রস করতেছে। আমি এখন বসে বসে কিছু করার নাই, তো বয়ে বয়ে এগুলোই হাতাইতেছি, যেখানে দিয়ে রাখতেছি, যে দেখতেছি এটা কখন পরে যায়, পরে আবার সামনে আবার আঙ্গুল দিতেছি, দেখতেছি যে এটা কখন পরে ক্রস করে। মানে এরকম এই 12-13 ঘন্টার যে জার্নিগুলো সেগুলো খুবই ক্লান্তিকর। বসে বসে জুস খাইতেছি, এগুলো করতেছি, পেট টেট কিছু খারাপ হয় নাই, গ্যাস্ট্রিকেরও কোনো সমস্যা হয় নাই। সো ফার সো গুড, কোনো কমপ্লেন নেই। যাই হোক, আল্লাহ ভরসা। বিফ অ্যান্ড ম্যাশ পটেটো, তারপর এটা ব্রেড, নর্মাল ব্রেড, সিজার স্যালাড না সামথিং, আর এটা একটা পুডিং, আর কোক নিচ্ছি, পেপসি। আর আমার ফ্রেন্ড রাইস আর চিকেন নিচ্ছে, ওর ড্রিঙ্কটা ফেলাই দিচ্ছে কিনে। সো এনিওয়েজ, এখন খাবার এনজয় করবো। আর প্লেনটা এখন ক্যানাডাতে প্রবেশ করবে। মেইন ক্যামেরা যেটা, সে এখান থেকে এখনো দেখা যাচ্ছে না, এখন আর কি করে। তো অলমোস্ট আর কি প্রায় ডেস্টিনেশনের কাছাকাছি। এখনো অবশ্যই দূরে আছি যদিও, বাট তবুও প্লেনে যে পরিমাণে থেকেছি, তো সেই তুলনায় এই ডিস্টেন্সটা খুবই অল্পই মনে হয়। আমার ফ্রেন্ড অপু, ও গেছে আর কি চেঞ্জ করতে। সবাইকে একটা হ্যাক বলে দিই, প্লেন ল্যান্ড করার ঠিক আগ মুহূর্তে বা তার কতক্ষণ আগে আপনারা আর কি যখন একটা প্রিপারেশন নেবেন, তখন এই যে ইনার যে সেটটা আপনারা কিনেন, তো সেটা আপনারা আপনাদের প্যান্টের নিচে আর কি পরে নেন, প্যান্টের ভিতরে পরে নেন। জামাটা ওর সাথে পরে নিতে পারেন, কারণ যখন আপনারা আর কি বের হবেন, তখন ফ্রস্ট বাইটের কারণে হেসিটেশন ফিল হয়। তো এই জন্য বেটার হয় যদি আর কি ইনার যে সেটটা আপনারা নিয়ে আসেন আপনাদের সাথে, সেই নেক সেট আপনারা হ্যান্ড লাগেজে ক্যারি করবেন, ব্যাগে ক্যারি করবেন, যাতে আপনারা আর কি ইমিডিয়েটলি পরে ফেলতে পারেন। তো এখন মেঘের উপরে ছিলাম আর এখন আস্তে আস্তে মেঘের নিচে নামছি। ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে জানি না, পুরাই সাদা। যাই হোক, এই যে আমার ছোটোবেলায় ভাবতাম যে মেঘগুলো অনেক শক্ত, এটা বাড়ি খেলেই হয়তো শেষ হয়ে যাবে এরকম। তো এখন দেখছি টোটাল জিনিসটা ভিন্ন, এগুলো একদম বাষ্প ছাড়া কিছু না। আসলে ছোটোবেলায় আমরা অনেক কিছুই ভাবি। যাই হোক, যে উদ্দেশ্যে যাচ্ছি সেই উদ্দেশ্য যাতে সফল হয়, এটাই মনোকামনা। বাবা মা অনেক আশা ভরসা নিয়ে আমাদেরকে পাঠায়, তো তাদের মান যাতে রাখতে পারে, সেটাই হচ্ছে সবচেয়ে বড় ইচ্ছা। পানিতে, বৃষ্টিতে পুরো গ্লাসটা ভিজায় ফেলছে, দেখে আর কিছু দেখা যেতেছে না। তো পয়েন্ট, তো মানুষজন এরকম এক সিটে এক রোতে একজন গ্যাপ দিয়ে আর কি বসছে। তো এখন প্লেন ধীরে ধীরে স্পিড কমে ওই পর্যন্ত যাবে, তো ওখানে যাওয়ার পর আমাদেরকে আর কি নামাবে। তো এই আর কি আপডেট। So finally we are here in Canada. প্লেন থেকে নেমে ইমিগ্রেশনের দিকে যাচ্ছি। এটা আমাদের প্লেন ছিল HSBC। One thing to note is that এখানে বেশিরভাগ এয়ারপোর্টে আপনার ফাইন্যান্স, ব্যাংকিং এসব রিলেটেড মার্কেটিং বেশি দেখা যায়। So this is how the airport looks like. এখন যেদিক যেতে হবে
কাজটা শেষ করে বাকি জিনিস পরে জানাবো। এখানে ইমিগ্রেশনের যাবতীয় যা যা কাজ আছে সব মনে এখান থেকেই হবে। আর সামনে ব্যাগেজ, তো এটা ক্রস, এইটা না, এটা মেবি অন্য কিছু। সো অ্যাট দিস মোমেন্ট আমরা একটু কনফিউজ যে আমরা এখন কী করবো। মোটা মোটা জামা কাপড় পরাতে তো ঠান্ডাটা আর কি ওভাবে লাগতেছে না। এই ভাই দেখতেছি শ্যাম্পেনের বোতল নিয়ে হাঁটতেছে। আর সামনে আমার ব্যাগেজ আর ইমিগ্রেশন। তো এখন ইমিগ্রেশনের মধ্যে আসি। আমার ইমিগ্রেশন কমপ্লিট। এই যে আমার কাজ আর কি শেষ হয়ে গেছে, আর ভিসাটাও স্ট্যাম্প করে দিছে। তো কাজ মোটামুটি শেষ। আর ওইখানে আর কি অপু ওর কাজটা শেষ করতেছে। ওই যে আমার ফ্রেন্ড ওভার দিয়ে খুবই ফ্রেন্ডলি, কোনো আর কি ঝামেলা নেই। আর আপনি যদি ইংলিশে কমিউনিকেট না করতে পারেন তখন একটু ঝামেলা হইলেও আর কি হইতে পারে, বাট না হওয়ার সম্ভাবনা বেশি, কারণ ওনারা খুব যথেষ্ট পরিমাণে পোলাইট, আপনার সাথে খুবই ভালো ব্যবহার করবে। আর দরকার হচ্ছে আপনি একটু কথাগুলো ভালো মতো বুঝেন, শুনেন, আর না বুঝলে তখন আবার প্রশ্ন করবেন, সমস্যা নেই, তারা উত্তর দিতে বাধ্য। আর তারাও না বুঝলে বুঝাই দিবে আপনাকে ভালো মতো। ক্যানাডিয়ান ভিসা পেয়ে গেছে, কিন্তু ভাই আমি এই কানাডা টুকু আমি বাংলাদেশে পাসপোর্ট পাক করি না। লাগেজ পেয়ে গেছে ছেলে, আমি আমারটা এখনো পাই নাই। আল্লাহ, এটার কি অবস্থা! আমারটা কই, আমারটা কই, আমারটা কই! আল্লাহ, আমারটা এই যে এই যে এই যে এই যে, আর দিই কারোই কিছু নাই। কি এক অবস্থা ভাই রে ভাই! এত কিছু কেমনে যাবো আমাদের? পেশেন্ট ক্রস করা শেষ। এখন আমাদের এখন আমার শুধু অনারেবল কোভিড টেস্ট দিয়ে দেওয়ার পরে আমার হোটেলের জন্য লাইন ধরতে হবে। এই ব্যাগটা অনেক কষ্ট করে ম্যানেজ করছি। আল্লাহ ভাই, অনেক কষ্ট আছে, আজ সব মজা তা না। তো চলে আসছি আর কি, হাত অনেক শেক করতেছে ঠান্ডা এখানে। আর এখন আর কি হোটেলের জন্য রওনা হবো। ট্যাক্সির জন্য বসে আসছি, ট্যাক্সি আসবে কতক্ষণের মধ্যে। লাগেজ টাগেজ নিয়ে এখন ওর জন্য অপেক্ষা করতে হইতেছে আমার। ওর আর কি কোভিড পজিটিভ ছিল, সো এখন আর কি নেগেটিভ। সো ওই জন্য ইমিগ্রেশন অফিসার বলছে যে ওর হোটেল কোয়ারেন্টাইনটা ম্যান্ডেটরি না। ওই জন্য ও যদি চায় তাহলে আজকে আর কি ভ্যানকুভারের জন্য ফ্লাই করতে পারে, আর যদি না চায় তাহলে ও 3 দিনের জন্য কোয়ারেন্টাইনও করতে পারে। তো ওকেও তাও তখনও GAA অ্যাপ্রুভড যে রেটটা, সো সেই রেটে আর কি ওরে পে করতে হবে। তখন ও আর কি কনফিউজ, আর আমিও আর কি ওর পিছনে পিছনে ঘুরতেছি, যেহেতু একভাবে আর কি উঠবো হোটেলে। যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদেরকে খুবই থ্যাংক ইউ। অনেক ঝামেলা হয়েছে, সব কিছু নিয়ে কথাবার্তা বলবো আস্তে আস্তে। এখন একটু রেস্ট নেই। $3.80 দিয়ে এটা ড্রিঙ্কস কিনছি, আর ও সেম জিনিস কিনছে। এখন এটা আর কি আমরা খাবো। আর ও এখন যাচ্ছে আর কি কাতারের ওখানে কথাবার্তা বলতে, যেখানে আর কি ওর কানেক্টিং ফ্লাইটের যদি হয় তাহলে সে আজকে ভ্যানকুভার দিকে চলে যাবে, আর যদি না হয় তাহলে সে হতে পারে যে এয়ারপোর্টে স্টে করবে, আর নাইলে চাইলে আর কি হোটেলেও যেতে পারে। বাট হোটেলে গেলে তখন গিয়ে ওর আবার 3 দিনের জন্য আবার যে পেটা সেটা আর কি সাম আপ করে দিতে হবে। আমরা দুইজন একই হোটেলের রুম বুক দিছি। এখন ইমিগ্রেশনে কোনো প্রবলেম করা নাই, হোটেলের ওখানে কোনো প্রবলেম করবে না। IRCCর ওয়েবসাইটে দেখলাম যে বলছে যে একসাথে দুজন একসাথে দুজন স্টে করতে পারবে না, কিন্তু আপাতত কোনো সমস্যা হয়নি। ইমিগ্রেশনে কিছু জিজ্ঞেস করেনি এই ব্যাপারে। এই তো, সো স্টে টিউনড, জানাবো। তো এখন হোটেলের উদ্দেশ্যে রওনা দিছি। আমার যে ফ্রেন্ড সে আর কি ফ্লাইট ম্যানেজ করতে পারে নাই, তো এখন আমার সাথে সেও আর কি হোটেলে যাচ্ছে। এখন IRCC প্রোভাইডের যে পলিসি, তো সেটা ফলো করতে হলে আমাদের এখন দুটা সেপারেট ট্যাক্সি নিতে হইতেছে। একটা ট্যাক্সিতে ও, আর একটা ট্যাক্সিতে আমি, পিছনে আমার লাগেজ, আর সামনে যিনি ড্রাইভ করতেছে আমার ট্যাক্সি পাইলট, ইজ এ গুড গাই। হোটেলে পৌঁছানোর পর তো ওখানে কিছু ফর্মালিটিস আছে, তাদের সাথে আবার কথাবার্তা বলতে হবে যে ও আর কি যে পরের দিন চলে যাবে। এখন আমাদের ইউনিভার্সিটি অফ ম্যানিটোবা যে পলিসি প্রোভাইড করতেছে যে আমাদের 70% সাবসিডি দিতেছে আপ টু 1325। সো আই হোপ ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। তো দেখা যাক যে কথাবার্তা বলি তারা কি বলে। হোটেলে পৌঁছানোর পরে আপনাকে একটা রিসিপ্ট দেবে, এটার মধ্যে আপনার ইনফরমেশনগুলো প্রোভাইড করতে হবে, নাম, পাসপোর্ট, এগুলো, ফ্লাইট নাম্বার, এগুলো। আর কোনো স্পেশাল রিকোয়েস্ট থাকলে হালাল ফুডস, অ্যান্ড দ্যাটস ইট। GAA রেটের প্রিপেড, এগুলো আর কি আমি
ইসের মাধ্যমে দিয়ে দিছি, ক্রেডিট কার্ডে দিয়ে দিছি। সো হেডিং টু আওয়ার হোটেল, সব ফর্মালিটিস ডান। সো এখানে আর কি ওয়াইফাই আর ইটা দিচ্ছে, নো ইস্যু, দুজন আর কি থাকতে পারতেছি, কোনো কিছু জিজ্ঞেস কিছুই করা নেই। একটা ম্যাট্রেস, সফট প্যাডেড, অ্যান্ড in front of us the young man is traveling hard with our luggages. He is pushing the stroller. এখানে অলমোস্ট কত 60 কেজি, 60 না কি বলি আরো বেশি, 100 হবে, 100 কেজি হবে না? হ্যাঁ যাই হোক, না 100 হবে, 100-র উপরে হবে। হ্যান্ড লাগেজই তো আমারটাই তো তোমার 15, হ্যান্ড লাগেজে আমাদের 15, তোর কত, তোর কত 10-12, আর আমার ছিল 15 মতো। থ্যাংক ইউ, দিস কাইন্ড জেন্টলম্যান ইজ হেল্পিং আস। তো হোটেলের মধ্যে চলে আসছি, এটা হচ্ছে কি আমাদের লাগেজ টাগেজ যা আছে সবই সিকিউরিটি যে ব্রোটা সে আর কি সব এনে দিচ্ছে। এখানে দুটা কুইন সাইজ বেড, একটা হচ্ছে অপুর আর একটা হচ্ছে আমার। এখানে একটা চেয়ার আছে, সোফা, কাউচ বলে এটাকে, কাউচ ইয়া না, কাউচ বলে না, সোফা বলা যায়, সোফা কাম কাউচ আর কাম কাউচ সোফা, এনিথিং। এটা হচ্ছে কি আমাদের ভিউ, হোটেলের ভিউ, হোটেলটা। তারপর এখানে একটা ওয়ার্ক স্টেশন আছে, এগুলো মেবি 3 স্টার হোটেল। তো এখানে একটা ওভেন আছে, কফি মেকার, তারপর এখানে ড্রয়ার আছে, ক্লোজেট কিছু আর কি রাখতে হলে তো রাখতে পারবো। এখানে ফ্রিজ আছে ছোট একটা, আর তারপর বেডগুলো খুবই কমফি। সো এই আর কি হোটেলের অবস্থা। রুমটা অনেক বড়, আর এগুলো হচ্ছে এখানে নন স্মোকিং রুম। সো যদি কেউ আর কি এখানে স্মোক করতে যায় তাইলে এখান থেকে আর কি পানি পড়া শুরু করবে আর অ্যালার্ম বাজা শুরু করবে, আর তখন আপনার অনেক ঝামেলা হবে। তো এখন বাসায় আর কি সবার সাথে কথাবার্তা বলতে হবে। সো যারা এ পর্যন্ত দেখছেন তাদেরকে অনেক থ্যাঙ্কস। ফাইনালি রিচ ইন ক্যানাডা। ইমিগ্রেশনে কী কী জিজ্ঞেস করছে, তারপর বাংলাদেশে ইমিগ্রেশনে কী কী জিজ্ঞেস করছে, সব কিছু নিয়ে একটা সেপারেট ভিডিও করব। তো এই ভিডিওর মধ্যে আর কি সবগুলো ডিটেলসে সব কিছু আলোচনা করব। আর মেইনলি একটা কথা কি যে আপনারা 2জন মিলেও থাকতে পারেন, অনেকে আর কি 4জনের জন্য রুমটা বুকিং দেয়, বাট 4জন একটু বেশি হয়ে যায়। অনেকে টাকা বাঁচানোর জন্য রুম করে, কারণ তাদের হোটেল মেবি ভার্সিটি সাবসিডি দেয় না। তো এই ক্ষেত্রে অনেকে 4জন করে অনেক জগা খিচুড়ি হয়ে যায়, বাট একজন থাকাও ভালো, একজন থাকাই প্রেফার করি, কারণ 2জনে আবার অনেক কিছু আসে। 4জন যারা থাকতে যায় তো দেখা গেল কি একটা প্রাইভেসি যেই জিনিস আছে, তো দেখা গেল যে আমি স্বরে অপছন্দ করি, কিন্তু আরেকজনের হইতে পারে যে স্বরে পছন্দ, তো ওই জন্য ওটা নিয়ে অনেক সময় ক্ল্যাশ হয়। অপু, কিছু বলার আছে হোটেলের অবস্থা থেকে? আচ্ছা, তুমি তো আজকে শুরু থেকে খালি কথাই বলে আসতেছো, বাংলাদেশি পাসপোর্ট, বাংলাদেশি পাসপোর্ট। আমি দেশটা বলি নাই, আরে কিসের যারা এই পর্যন্ত দেখছেন তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। আর অনেক ইনফরমেশন যদি কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্কসগুলো আর কি ডিসক্রিপশনে থাকবে, তো ওগুলোর মধ্যে আমাকে নক দিতে পারেন। আর হ্যাঁ, আপনারা যখন এয়ারপোর্টে আসবেন তখন মন্ট্রিয়ালে যদি আসেন তাহলে বাইরন নামে একটা ওয়েবসাইট আছে, ওখানে আপনারা আর কি রেজিস্ট্রেশন করে ফেলবেন, তো আপনার আর কি লম্বা লাইনে দাঁড়ানো লাগে না। তো আমরা এখানে এসে লম্বা লাইন আমাদেরও দাঁড়ানো লাগে নাই, কারণ মানুষজন কেউ ছিল না। তো আমরা 2 মিনিটে ওয়াইফাই নিয়ে তো তারপর আর কি রেজিস্ট্রেশন করে ফেলছি। আর যারা টরন্টোতে নামবেন তাদেরকে আর কি সুইচ হাব আর সামথিং লাইক দ্যাট, তো ওটার মধ্যে আর কি রেজিস্ট্রেশন করতে হবে। তো তারপর যা তারা তাদের কোভিড টেস্টটা দিবে। আর ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে রাখছি, যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করবে, আর তাইলে আর কি আমরা এখানে আবার বেশি দিন আর কি থাকা লাগবে, 14 দিনের কোয়ারেন্টাইন করে দেন আমাদের এখান থেকে মুভ করতে হবে। আর যদি কোনো সমস্যা না হয় তাহলে 3 দিনের মাথায় ইনশাল্লাহ তখন গিয়ে ব্যাক করতে পারবো। তো যারা এই পর্যন্ত দেখছেন তাদের অনেক থ্যাঙ্কস, আর মেক শিওর টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।